ভিউয়ার্স গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেটে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি সবার সময় অনেক ভালো কাছে। আজকে আমাদের এই বিশেষ আয়োজনে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বর্তমান সময়ে আমাদের পছন্দের অভিনেত্রী আইনুন পুতুলকে। ওয়েলকাম টু মাই শো আপু, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন জি আছেন? ভালো আছি এবং আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা। ঈদ কেমন যাচ্ছে আপু? যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। যারা আপনারা সবসময় অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন, ঈদের সময়টাতে মনে হয় খানিকটা একটু অবসর, একটু বিরতি পাওয়া যায় না? শুটিং থেকে অবসর হয় ঠিকই, কিন্তু বাসার ব্যস্ততাটা আবার থেকে যায়। যেহেতু আমরা সবসময় বাসায় এতটা সময় দিতে পারি না, আচ্ছা, তো ঈদের এই কটা দিন যখন আমরা আসলে ছুটি পাই শুটিং থেকে, তখন ওই সময়টা আসলে বাসায় ব্যস্ততা হয় আর কি। আচ্ছা, ঈদের সময়টাতে আসলে কোথায় যাওয়া হয়, গ্রামে নাকি ঢাকাতেই করা হয়? না, আমার ঢাকাতেই করা হয়। ঢাকাতেই করা হয়। আচ্ছা, নরমালি আসলে থাকে না যে ঈদে আমরা একটু অন্যরকম খাবার দাবার রান্না করতে পছন্দ করি, তো পুতুল আপু আসলে কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো রান্না করে ঈদে? সেমাই পায়েসটাই আমার বেশি করা হয়। পোলাও, সেমাই পায়েস এগুলোই করা হয়, যেগুলো সাধারণত আসলে ঈদের দিনটা সবাই খেতে পছন্দ করে। আচ্ছা, ঈদের সময় কি কোথাও মানে থাকে না যে অনেকের আছে যে দেশে কিংবা দেশের বাইরে ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করে, আপনি কোথাও যান কিনা বেড়াতে ঈদের না সময়? না, একদমই না। আমি দেশেই থাকি, ওই বিদেশ পর্যন্ত আমার হয়ে ওঠে না একদমই। আচ্ছা, কারণ হচ্ছে যে হয় আমার দাদার বাড়িতে যাই, আর এখন আমার ঢাকাতেই থাকা হয়, পারিবারিক কারণেই ঢাকাতে থাকা হয়। আমার শ্বশুর বাড়ি যেহেতু পুরান ঢাকায়, তো শ্বশুর বাড়িতে ঈদটা কাটানো হয়। আচ্ছা, আমরা তো জানি পুরান ঢাকা অনেক ট্র্যাডিশনাল হয়, তারা খুব খাবার যেমন খেতে পছন্দ করে, খাওয়াতেও পছন্দ করে। একদম। যে পুরান ঢাকার ঈদটা আসলে কেমন হয়? খুব জম্পেশ, সত্যি তাই। আমার আসলে পুরান ঢাকার বউ না হলে আমি বুঝতেই পারতাম না আচ্ছা, যে পুরান ঢাকার ঈদটা আসলে কেমন। এবং চাঁদ রাতে, যে আগের রাতে আর কি, ঈদের আগের রাতে চাঁদ রাতে ব্যাপারটার সাথে আমি আসলে একদম পরিচিত ছিলাম না। আমার আচ্ছা। বেড়ে ওঠা জামালপুরে, কিন্তু তারপরে তো ঢাকাতে থাকা, কিন্তু পুরান ঢাকার একটা ঐতিহ্য রয়েছে আসলে সবকিছু, সেটা রমজান মাসেও এবং ঈদে তো অবশ্যই। তো চাঁদ রাতে আমি নাজিরাবাজার যে আমার কাছে মনে হয়েছে যে তখন রাত 2টো বাজে, কিন্তু মনে হচ্ছে যে সন্ধ্যা 7টা। একদম। এই ব্যাপারটার সাথে তো আসলে আমি পরিচিত ছিলাম না, সেটা দেখলাম। নাজিরা বাজার কিন্তু ঈদ ছাড়াও একদম সারা রাত উৎসবের হ্যাঁ, মতো লেগে সবসময় থাকে। থাকে। আমি গিয়েছি রাত 3টা বাজে গিয়ে, আমি দেখেছি যে মনে হয় সন্ধ্যা 7টা বাজে, 8টা একদমই বাজে, তাই, এরকম না? একদমই তাই। কিন্তু আচ্ছা। পুরান ঢাকায় ব্যাপারগুলো একটু অন্যরকম থাকে। সেটা রমজান মাস হলেও ওরা ভীষণ এনজয় করে, উপভোগ করে ব্যাপারগুলো, এবং ঈদে তো করে। বড় হয়ে যাবার পরে আসলে একটা বয়সে আসবার পরে সবাই আসলে বলে একই কথা, যে সবাই তাদের চাইল্ডহুডে যে মেমোরিজ গুলো থাকে, ছোটবেলার ঈদটাকে অনেক মিস করে। হ্যাঁ, তো বড় হয়ে যাবার পর অনেকটা মলিন হয়ে যায় আমাদের ঈদটা। তো আপনার কিরকম আসলে চাইল্ডহুড কোনো মেমোরিজ আছে যেটা এখনো আসলে মনে হয় যদি একটু আবার ঘুরে যেতে পারতাম ছোটবেলায়? একদম, আমার তো মনে হয় সবাই এটা চাইবে, তাই না, যে একটু যদি আবার আগের সময়টাতে ফিরে যেতে পারতাম, একটু ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম। আহা। আমার মতো করে সবাই আসলে চায়। হ্যাঁ, আসলে ওই সময়টাতে তো এত চিন্তা ভাবনার কিছু থাকে না, এত দায়িত্ববোধও তৈরি হয় না, তাই সবকিছু রঙিন লাগে, তাই সবকিছু খুব ভালো লাগে। কিন্তু সময়ের সাথে সাথে, আমাদের বয়সের সাথে সাথে যত আমরা বাড়ি, বড় হই, ততই আমাদের দায়িত্ববোধ তৈরি হয়, ততই চিন্তা চেতনা আমাদের উন্নতি ঘটে, এবং সেটা আরো বেশি দুশ্চিন্তায় পরিণত একদম, হয়। একদম। তাই ঈদগুলো আসলে তখন যারা ছোট তাদের কাছেই চলে যায়, বড়দের কাছে দায়িত্ব চলে আসে। এবার ঈদে পুতুল আপুর কি কি কাজ দর্শক দেখেছে? বেশ কিছু সিঙ্গেল নাটক, সেই নাটকগুলো দর্শকরা দেখেছে। সেই সাথে আমার অনেকগুলো, এই যে আপনার মতো করে অনেকগুলো ঈদ আড্ডা আমি করেছি। এবার এই শুধুমাত্র আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির কারণে অনেকগুলো ঈদ আড্ডা করতে হয়েছে, সেগুলো দর্শক দেখেছে। এবার একটু ঈদ নিয়ে কথা বলতে চাই। তো ঈদে এবার আসলে যদি বলে একটু কাপড় চোপড়ের ক্ষেত্রে যাই, কতগুলো গিফট পাওয়া হয়েছে? না, খুব বেশি না। আমি নিজে কখনো আসলে মানে কেনা হয় না নিজের জন্য। আমি শুধুমাত্র 2-3টা জামা কাপড় পেয়েছি, সেটা আত্মীয় স্বজনের কাছ থেকে। নিজের জন্য কখনোই আমার কেনা হয় না। দেখা যায় যে একটু সবার জন্য কেনা হয়। হ্যাঁ, বাবা মার জন্য, মানে শ্বশুর শাশুড়ির জন্য কেনা হয়, হাজবেন্ডের জন্য কেনা হয়, কিন্তু নিজের জন্য কেনা হয় না। আর নিজের এবার পেয়েছি শুধুমাত্র একটু গিফট পেয়েছিলাম, 2-3টা জামা কাপড় পেয়েছি। আচ্ছা, সবকিছু ছাপিয়ে একটু ভাইয়ের ব্যাপারে জানতে চাই। হাজবেন্ড যেহেতু আছেন, হাজবেন্ড আসলে কিছু তো অবশ্যই দিয়েছে, ভাইয়া কি গিফট করলো আপনাকে? না, ভাইয়া আমাকে কিছু গিফট করেনি। কিছুই গিফট করেনি? কারণ আমি দেখা যায় যে কেনাকাটার ক্ষেত্রে আমিই করি, সাধারণত আমি করি। সেটা মার্কেটে যাওয়ার টাইম না পেলে হয়তো বা অনলাইনে অর্ডার করে ফেলি। ওর জন্য একটা পাঞ্জাবি, আমার জন্য একটা জামা। তো দেখা যায় ও যে নিজে থেকে আমার জন্য কিছু কিনবে, সেই সুযোগটাই ও পায় না। আমি নিজে সেটা করে ফেলি আসলে। এত সময় কোথায়, মানে শপিং এর ক্ষেত্রে।
তো ওই দেখা যায় আমি নিজে অনলাইনে অর্ডার করে দিয়েছি ব্যাস। ভালোবাসাটা আসলে সবচেয়ে বড় গিফট নাকি পুতুল না, আপু? না, ও আমার উপরে ছেড়ে দেয়, তুমি ছেড়ে যেটা দিয়েছে। খুশি সেটা কেনো না, অসুবিধা নাই। হ্যাঁ, আমি টাকা দিয়ে দিব, তুমি কেনো না, আমার বিষয়টা এরকম থাকে। আচ্ছা, কিন্তু মেয়েরা দিন শেষে কি করে ওই টাকাটা একটা সেভ করার চেষ্টা করে, আচ্ছা ঠিক আছে হ্যাঁ, লাগবে না, সেটাই। না কিনে অনেক সময় এরকম হয়ে যায় না? আসলে আমাদের শুটিং পারপাসে অনেক জামা কাপড় অনেক, কিন্তু আগেই হ্যাঁ, কেনা হয়। কেনা হয়। তো দেখা যায় ঈদের জন্য স্পেশালি কিছু কিনবো, সেটা নিজে থেকে হয়তো বা হয় না, কেউ যদি গিফট করে সেটা ঠিক আছে, কিন্তু এত এত কাপড় চোপড় লাগে আমাদের, হ্যাঁ, সেটা একেবারে নিম্ন বিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত অনেক ধরনের কাপড় লাগে। হ্যাঁ, এটা ভিক্ষুকের পোশাকও লাগে যেমন, তেমনি এটা বড়লোকের পোশাকও লাগে। তো নানা ধরনের কালেকশন আমাদের কাছে থেকেই যায়। তো দিন শেষে ঈদের জন্য স্পেশাল ভাবে আসলে ওভাবে কেনা হয় না। আজকে পুতুল একজন পরিপক্ক অভিনেত্রী, সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, তাকে এখন সবাই চিনছে জানছে। এই যে অভিনয়ের যে হাতে খড়িটা, অভিনয়ের যে ইন্সপিরেশনটা, আপনাকে আসলে শুরু থেকে যদি একটু যাই আমরা, আসলে কার অনুপ্রেরণাতে আজকে পুতুল, আজকের এই সময়ের পুতুল একটু জানতে চাই। খুব ছোটবেলা থেকে যদি শুরু করি, একেবারে আমি 93 থেকে আসলে মণিমেলা খেলাঘর করি, তখন আমি কিছু আচ্ছা। বুঝি না, জানি না, খুবই ছোট। তখন থেকে করি, তখন কোনো অনুপ্রেরণা না, আসলে আমার বান্ধবীর সাথে আমি দুজনে মিলে চলে যেতাম। আমার বান্ধবীর নাম মমো, রূপালী হালদার মমো, ও মণিমেলা খেলাঘর করতো, ওর সাথে আমি চলে যেতাম Okay. 93 থেকে। তো ওই যে আমার চলে যাওয়া হয়েছে, তো হয়েছে এখন অবধি সেটা আছে। সেই থেকেই সংগঠন করা, জামালপুর থিয়েটার, দেন জাহাঙ্গীরনগরে নাট্যতত্ত্বে পড়াশোনা করা, এমফিল করা, ফিল্মের উপরে এখন পিএইচডি করছি ফিল্মের উপরে। আবার আশিনগর থিয়েটারের সাথে জড়িত আমি 2012 থেকে প্রতিষ্ঠাতা সদস্য। আর মিডিয়াতে আমি ঢুকেছি 2006-এ ঘাটের কথা নামের নাটক দিয়ে। ছোট থেকে তো কিছু না বুঝেই শুরু করা, কিন্তু তারপর থেকে আমি যদি বলি, হ্যাঁ, একটা পেছনে তো একটা মানুষের বলেন বা একটা ব্যাকআপ যদি না থাকে, ব্যাকআপ না ঠিক কি বলবো, অনুপ্রেরণা আপনি যেটা বলছিলেন সেটা তো লাগে, সাপোর্টটা লাগে, সেটা অবশ্যই আমার ফ্যামিলি, আমার বাবা মা, ভাই, ভাবি, এখন হাজব্যান্ড আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, সবার। মানে এই ক্ষেত্রে আমার এই মিডিয়ার জার্নিতে বলেন আর থিয়েটার জার্নিতে বলেন, আমার কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি আমার ফ্যামিলি। সবসময় আমাকে ইন্সপায়ার করেছে, তারা সবসময় পছন্দ করেছে, এবং আমার বাবা সবসময় চেয়েছে আমি যেটা করতে চাই সেটা যেন আমি করতে পারি। হ্যাঁ, ওটা যেন মানে কখনোই কোনোভাবেই বন্ধ না হয়, সেই চেষ্টা সবসময় তার ভিতরে ছিল। এবং আমার ভাই ভাবি যারা ছিলেন, তারাও এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যায়, আমার মা, আমার হাজবেন্ড দিয়ে যাচ্ছেন। আচ্ছা, সেজন্য কিন্তু আজকের পুতুলকে আমরা পেয়েছি। যাই হোক, আমি যেমনটা বলছিলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেই গল্প বাকি আছে, সেই গল্প শুনবার অনেক গল্প করা বাকি রয়েছে, একটু ব্রেক থেকে ঘুরে আসতে চাই। দর্শক, আপনারা দেখছেন গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেট। আমাদের একদম কিন্তু আয়োজন জমে উঠেছে, পুতুল রয়েছে আমাদের সাথে, আরো আড্ডা হবে, সময় হয়তো ছোট্ট একটা ব্রেকে যাওয়ার, কোথাও যাবেন না, ফিরছে একটু পরে। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি, আপনারা দেখছেন গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেটে। আমাদের সাথে রয়েছেন আমাদের পছন্দের অভিনেত্রী পুতুল। আচ্ছা, আমি যেমনটি বলছিলাম, চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি যখন আপনার নামটি অ্যানাউন্স করা হয়েছে, তখন আসলে অনুভূতিটা একটু জানতে চাই, যদিও ভাষায় প্রকাশ করার মতো না বিষয়টা, তারপরে একটু আমরা জানি। একদম একটা থাকে না ধামাকা, হা করে যাওয়া, হা আমার ওটা হাটা বন্ধই হচ্ছিল না কোনোভাবে, খালি মনে হচ্ছে এটা কি আসলে সত্যি এরকম, যে বাচ্চারা এরকম করে, আমারও এরকম একটা অবস্থা ছিল। সত্যি এটা কি আসলেই সত্যি, সত্যি কি নাকি এটা আসলে একটা ভুল কোনো সংবাদ, যেটা একটু পরেই আসলে বলবে না 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 এটা একটু ফেক নিউজ। হ্যাঁ, অনেকক্ষণ লেগেছিল ধাতস্থ হতে, অনেক দিন লেগেছিল ধাতস্থ হতে। তো এখন ঠিক আছে, ওকে। তো প্রথম দিকে একটু হজম হতেই সময় লেগেছে। আচ্ছা, এই খবরটি প্রথম কার কাছে পেয়েছেন আপনি? আমার বন্ধুদের কাছ থেকে, জাহাঙ্গীরনগরের বন্ধুদের কাছ থেকে। তারা ফোন করেছিলেন এবং আমি ভাবলাম যে তারা আমার সাথে দুষ্টুমি করছে, র‍্যাগ দিচ্ছে আমাকে। তো পরে জাকিয়া বাড়ি মম, ও আমার ফ্রেন্ড, ও বলছে না বান্ধবী আমি তোকে লিঙ্ক পাঠাচ্ছি, তুই লিঙ্কটা দেখে নে। সমকালে প্রথম আসছিল, তো ওখানে দেখে নে, সত্যি এটা হয়েছে। ও আমাকে কংগ্রেচুলেশন জানালো, ও নিজেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, সংবাদ মাধ্যমে এসেছে, এবং অনেকেই তখন ফোন করছিল আমাকে। তখন মনে হলো না ঠিক আছে, এটা তারা ফেক না, যে এটা সত্যি সত্যি ব্যাপারটা ঘটেছে আসলে এরকম। এই যে আপনার অভিনয় ক্যারিয়ারে এই প্রাপ্তিটা, অবশ্যই বলতে হয় যে আপনার প্রাপ্তির যে ঝুলিটা আছে, এটাকে অনেক
ভারী করেছে। হ্যাঁ, আসলে সিনেমাটা সাতাও সিনেমার জন্য আপনি পেয়েছেন। আসলে যখন সিনেমাতে কাজ করেছেন তখন তো আসলে কি কোনোভাবেও তো আসলে এতটুকু আন্দাজ করতে পারেননি যে আসলে আমি আসলে পুরস্কার আমার প্রাপ্ত মনে হতে পারি। হয় যে আমার মতো পৃথিবীর কোনো শিল্পী বা ডিরেক্টরই যখন কাজটি করেন তখন তারা ভাবেন না এটা অনেক দূর পর্যন্ত কোনো পুরস্কার পাবে বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে। এটা তো অনেক বড় সম্মান, মানে রাষ্ট্রীয় সম্মান, Right. সবচেয়ে বড় স্বীকৃতি। ওটাও ভাবেন না তারা, শুধু আমার মনে হয় যে আমার মতো করে আমি যেভাবে কাজটি করেছি আমার কাছে মনে হচ্ছে যে আমার যে কাজ সেটাকে আমি পরিপূর্ণভাবে যেন করতে পারি, সিনসিয়ারলি যেন করতে পারি, সেটাই মাথায় থেকেছে। আর কিছু কিছু মাথায় থাকেনি। এবং খন্দকার সুমন ভাই উনিও যখন করেন তখন উনি উনি ওনার মাথায় কাজ করেছে। আমাকে অনেকবার বলেছে, ফজলু ভাইকেও বলেছে যে আমি পুতুল এই সিনেমাটা কতদূর যাবে আমি জানি না, কিন্তু পুরো বাংলাদেশের মানুষকে আমি এই সিনেমাটা দেখাতে চাই। দরকার হলে প্রজেক্টর ভাড়া করে নিয়ে আমি জেলায় জেলায় যেয়ে আমি সিনেমাটা দেখাবো। এখন পর্যন্ত উনি তাই করছেন, কিন্তু এই সিনেমাটা জেলায় জেলায় সত্যি প্রদর্শিত হচ্ছে। কারণ ওনার একটা উদ্দেশ্য ছিল যে এটা বাংলার গল্প, বাংলাদেশের গল্প, মাটির গল্প, মাতৃত্বের গল্প, এটা সবারই দেখা উচিত। এই সাতাও সিনেমা আসলে কোথায় শুটিং হয়েছে জানতে চাই আমরা। লালমনিরহাটে, একদম তিস্তা পারে। তিস্তা পাড়ে, আমরা আচ্ছা। গাইবান্ধায়ও শুটিং করেছি, লালমনিরহাটে শুটিং করেছি, তিস্তা পারে। একদম তিস্তা পারে যে চর জাগে, সে চরে যে ঘরবাড়ি হয়, আমরা একদম মানে একদম প্রত্যন্ত অঞ্চলে। হ্যাঁ 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 একদম প্রত্যন্ত অঞ্চলে এবং একদম অরিজিনাল জায়গায় আসলে, হ্যাঁ অরিজিনাল ঘরবাড়ি গুলোতেই আসলে আমাদের শুট করা হয়েছে। আচ্ছা পুতুল আপু, আপনি সাতাও সিনেমায় মানে যুক্ত কিভাবে হলেন একটু জানতে চাই। আচ্ছা, আমি খন্দকার সুমন ভাইয়ের এই সাতাও সিনেমার আগে দুটো শর্ট ফিল্ম করেছিলাম, পৌনপণিক এবং অঙ্গজ। ওই পৌনপণিক হচ্ছে আমার প্রথম শর্ট ফিল্ম সুমন ভাইয়ের সাথে। ওখান থেকে সুমন ভাইয়ের সাথে আমার পরিচয়। তো যখন দুটো শর্ট ফিল্ম করা শেষ হয়ে গেল তখন সুমন ভাই একদিন হঠাৎ করে রাত্রেবেলা ফোন করে বললো যে পুতুল, আমি একটা গল্প আমার মাথায় অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে, তো আমি একটু বলতে চাই, আপনি একটু শুনবেন কিনা। তো উনি কোনো চিত্রনাট্যও লেখেননি, সংলাপও তৈরি হয়নি তখনও। উনি শুধু গল্পটা আমাকে বললেন যে গল্পটা এমন। এবং তখন ওনার ওয়াইফ, আমি ভাবিমা বলি, ভাবিমাও প্রেগনেন্ট ছিলেন। তো উনি বললেন যে আপনার ভাবিমা আমার পাশেই আছেন, উনি আসলে তার গর্ভে একজনকে স্থান দিয়েছেন বা ধারণ করেছেন, তেমনি এই গল্পটা আমার মস্তিষ্কে ধারণ করছি, সেটা আমি আসলে কি বলবো, সিনেমায় পর্দায় নিয়ে আসতে চাচ্ছি, যদি আপনারা এগ্রি করেন। আর এই ক্যারেক্টারটাতে আমি আপনার কথা ভেবেছি। তো আমি জাস্ট গল্পটা শুনে আমার মনে হয়েছে যে আমি যদি এই সিনেমাটা না করি তাহলে আসলে আমার যে এই যে অভিনয় জীবনটা সেটাই আমার সার্থক হবে না এবং অপূর্ণ থেকে যাবে। আমি শুধু গল্পটা ভেবেছি এবং ক্যারেক্টারটা ভেবেছি যে আল্লাহ, দুর্দান্ত রকমের গল্প, দুর্দান্ত একটা ক্যারেক্টার, এটা না করতে পারলে তৃপ্তি পাবো না, এটা করতে হবে। আত্মতৃপ্তি থাকে না যে কোনো আর্টিস্টের, কিন্তু একটা অভিনয়ের ক্ষেত্রে একটা আত্মতৃপ্তি বোধের একটা জায়গা থাকে। তো এটা করতে গেলে আমার মনে হবে যে হ্যাঁ, শান্তি একটা ব্যাপার থাকবে। ওই লোভে আমি আসলে করেছি, এভাবেই যুক্ত হওয়া। সেই লোভে করা, এবং থাকে না যে করা, আসলেন দেখলেন জয় করলেন, ব্যাপারটা ঠিক এমনটাই হয়েছে। যে একটা লম্বা ক্যারিয়ার, ঠিক ছোটবেলা থেকে অভিনয়ের সাথে সম্পৃক্ত আপনি। যদি একটু বলি প্রাপ্তি এবং অপ্রাপ্তির জায়গাটা আসলে কি? প্রাপ্তির জায়গাটা অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এখনো কি কোনো অপ্রাপ্তি রয়েছে আসলে পুতুল এমন কোনো ক্যারেক্টারে অভিনয় করতে চায় সামনে? আসলে তো শেষ নাই আমার মনে হয়, হ্যাঁ চাওয়ার আসলে শেষ নাই। মনে হয় যে এর থেকে আরো ভালো কিছু করি। এরকম একটা ক্যারেক্টার করেছি, আচ্ছা এখন যে কোনো একটা সিনেমা দেখছি বা বই পড়ছি, মনে হচ্ছে এরকম যদি আমি করতে পারতাম, আমি কাজটা করতে পারতাম, এরকম ক্যারেক্টার যদি কাজ করতে পারতাম। থাকে না, যেটাই আমি পড়ি, একটা গোয়েন্দা কাহিনী পড়ছি, আচ্ছা এই গোয়েন্দাটা যদি আমি হতে পারতাম। একটা সিনেমা দেখছি, দুর্দান্ত রকমের একটা সিনেমা দেখছি, যে ওখানে হয়তো বা কোনো স্টার কাজ করছেন যারা পাঠিয়ে দিয়ে অভিনয়টা করেছেন, তখন মনে আহারে এই অভিনয়টা যদি আমি করতে পারতাম। স্টারের প্রসঙ্গে এসেছে, ধরেন হঠাৎ করে আপনি বলিউড থেকে একটা কল পেয়েছেন যে কোনো একটা অ্যাক্টরের সাথে পুতুলকে আমরা কাজ করতে চাই, কোন অ্যাক্টর আসবে আপনার মাথায়? মানে পছন্দের তো শেষ নাই। শাহরুখ খান আমার সবচেয়ে পছন্দের অ্যাক্টর, আর অ্যাক্ট্রেস রানী মুখার্জি, ঐশ্বরিয়া রায়। তো এখন ওদূর তো আসলে কোনোদিনও ভাবিনি। আমি বাংলাদেশে আমি সবসময় চেয়েছিলাম যে মোশাররফ ভাইয়ের সাথে অভিনয় করব, হ্যাঁ শিখতে চাই কিছু, হ্যাঁ করেছি। চঞ্চল ভাইয়ের সাথে অভিনয় করব, শিখতে চাই কিছু, করেছি। তো এরকম কখনো বলিউড নিয়ে ভাবিনি, কিন্তু যে আপনার পছন্দের স্টার যদি বলেন, অবশ্যই শাহরুখ খান। অবশ্যই, ডেফিনেটলি, ওয়াই নট, শাহরুখ খান, শাহরুখ খান। আচ্ছা, তো আসলে অভিনয় নিয়ে কি কোনো প্ল্যানিং আছে নাকি যেভাবে চলছে এভাবেই চলতে থাকবে? না, মানে যেভাবে চলছে সেভাবেই চলুক। আমি একটু ভাগ্যে বিশ্বাসী। আমার কাছে মনে হয় যে আমি, হ্যাঁ আল্লাহ তাআলা বলেছে যে আমি তোমার হাত পা দিয়ে দিয়েছি,
তুমি চেষ্টাটা করো, বাকি তো উনি রয়েছেন, আমি চেষ্টাটা করব ভালো করবার, ভালো কাজ করবার, আরো অনেক দূর এগিয়ে যাবার, সাথে যদি আমার সৃষ্টিকর্তা আমার সাথে থাকেন। তবে থাকে না যে হ্যাঁ আমার অনেক প্ল্যানিং আছে বা সামনে, এরকম কিছু না। আমার খালি মনে হয় যে ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে যেদিকে নিয়ে যাবেন আমি সেদিকে যাব আমার কাজের মাধ্যমে, আর সেদিকে যাব, ভালো কিছু করবার চেষ্টা করব, যেন মানুষ দিন শেষে একটা ক্যারেক্টার দেখে মনে করে হ্যাঁ এই ক্যারেক্টারটা না আইনুন পুতুলই যাবে, আর কেউ যাবে না। আমি শুধু ওইটুকুন চিন্তাটাই করি, এর বেশি কিছু না। যে আমি ওই জায়গাটা নিজেকে দেখতে চাই যেখানে একজন ডিরেক্টর মনে করবেন যে এরকম একটা ক্যারেক্টার, এখানে না আইনুন পুতুল বেস্ট, হ্যাঁ আর কেউ না। আমি জানি না সেটা হবে কি হবে না, কিন্তু থাকে না মানুষের মনের মধ্যে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ পুতুল আপু। একদম লাস্ট একটা কোশ্চেন রাখতে চাই, ঈদের দিনে কিংবা এই দেশে ছুটিতে আপনি বাসায় থাকেন, আপনার ফ্যামিলির সবাই কি আসলে পুতুল আপুর নাটক দেখে ড্রয়িং রুমে বসে? হ্যাঁ দেখে, কোনো আলোচনা সমালোচনা হয় কিনা? হ্যাঁ 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 ভীষণভাবে, এবং এটা ভীষণ এনজয় করে। আমার হোক বা আমার হাজব্যান্ডও অভিনয় করেন, আমার হাজব্যান্ডের নাটকও আমি বসে বসে দেখি। আচ্ছা, এই জিনিসটা আমরা ভীষণ এনজয় করি। এখন আমরা টেলিভিশনে বসে বসে দেখি, এমন না যে হ্যাঁ আমরা ইউটিউব ঘেটে ঘেটে দেখছি, তা না, আমরা টেলিভিশনে দেখতে ভীষণ পছন্দ করি। সেটা আমার হাজব্যান্ড মোহাম্মদ রফিকের নাটক দেখতেও আমি ভীষণ পছন্দ করি। এবার ঈদের নাটকও আমরা বসে বসে দেখলাম, এবং অনেকগুলো ঈদের আড্ডা ছিল সেগুলো দেখলাম। আমি দেখছিলাম আমার মেকআপটা ঠিক আছে কিনা, শাড়ি সবকিছু ঠিক আছে, কথাগুলো ঠিকঠাক মতো বলছি কিনা, উল্টাপাল্টা বলে ফেলছি কিনা। আবার আমার গানের যে আমি প্রেজেন্টার হিসেবেও কাজ করছি, তো ওখানে আমার তাহলে একটা হিডেন ট্যালেন্ট জেনে গেলাম, প্রেজেন্টার হোস্ট। ওকে, তো আমার হাজবেন্ড ওটা বলে আজকে তুমি এটা করেছো ভালো হয়েছে, আজকে এই না এখানে কেমন যেন তুমি একটা ফামলিং করেছিলে হ্যানতে। তো এরকম আলোচনা সমালোচনা কিন্তু হয়। আমার মা বসে দেখেন, আমার মা বলে আজকে তোমাকে সুন্দর লাগছে না, আজকে কেমন যেন লাগছিল, এই শাড়িটা ভালো হয় নাই। এই ব্যাপারগুলো তো অনেক জরুরি আসলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ পুতুল আপু আসবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য, আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ, এবং আরো সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিন। আপনার জন্য অনেক অনেক বেস্ট উইশেস। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ টিভিসিকে। থ্যাংক ইউ। দর্শক, গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেটে আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। এতক্ষণ উপস্থিত ছিলেন আমাদের সাথে আমাদের পছন্দের অভিনেত্রী আইনুন পুতুল, তার সাথে আড্ডা দিচ্ছিলাম। আশা করছি সবাই ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। গুড নাইট।